শুরু করেছিলাম আসলে প্রথমে কোন সালে? আমি মানে ফ্যাশন ডিজাইনিং করলাম, এরপরে আমার ইচ্ছে ছিল কোথাও একটা জব করার। জবের জন্য চিন্তা ভাবনা করছিলাম, এমন সময় আমার একটা কাজিন বলল যে তুমি যে প্রোডাক্ট করবা, তোমার প্রোডাক্টটা কীরকম অ্যাকসেপ্টেন্স পাচ্ছে মানুষের কাছে, এটা বোঝার জন্য একটা সহজ উপায় হচ্ছে পাবলিকের সামনে যাওয়া, মানে মেলায় অ্যাটেন্ড করা। কারণ মেলাতে ভ্যারাইটিস ধরনের মানুষ আসে, সেখানে যদি তোমার প্রোডাক্ট থাকে এবং তুমি তখন সামনাসামনি তাদের রিয়াকশনটা দেখতে পারবা যে তোমার প্রোডাক্ট আসলে কিরকম পছন্দ করছে এবং কোন শ্রেণীর কাস্টমার পছন্দ করতেছে, কোন বয়সে, কোন স্ট্যান্ডার্ডের। তো এইটা আসলে আমার তেমন এক্সপিরিয়েন্স ছিল না, কিন্তু আমি হুট করে মনে হলো যে করার সময় আমার যেটা মনে হলো যে মেলা তো খুব 1-2 দিনের থাকে, তাহলে ওখানে মানুষ খুব অল্প বাজেট নিয়ে যায়। তা আমার টার্গেটটা ছিল, মনে হলো যে আমার একটা টার্গেট করি যে অল্প টাকার মধ্যে কিছু প্রোডাক্ট করি যেটা যেন সেল হয়ে যায় মেলাতে। তো আমি যখন খুব একটা অল্প বাজেটে প্রায় 50টার মতো ফতুয়া করলাম। তখন আসলে ফতুয়ার চল ছিল, জিন্সের সাথে মানুষ ফতুয়া পরতো। তখন আমি একদম দেশি কাপড়ে, আমাদের ট্র্যাডিশনাল যেসব তাঁতের টাইপের কাপড় আছে, কটন কাপড় আছে, ওগুলো নিয়ে খুব হালকা একটা ব্লক বা হালকা একটা ছোট এমব্রয়ডারি, যেটার মধ্যে একটু প্যাটার্ন বেস করে আমি কিছু স্মার্ট লুকের ফতুয়া করলাম। কিন্তু খুব কনফিউজ ছিলাম যে আসলে, আর 5টা মাত্র ড্রেস করলাম, সালোয়ার কামিজ। তো মেলাতে গেলাম প্রথম দিন, তো আমি দেখলাম যে যারাই যাচ্ছে আমার ড্রেসগুলো সবাই হাত দিয়ে ধরছে। তখন আমার একটু মনে সাহস লাগলো যে আচ্ছা, ড্রেসগুলো তার মানে মানুষের পছন্দ হচ্ছে। আর 4 দিনের মেলা ছিল, তো আমার সেকেন্ড দিনেই সবগুলো ড্রেস সেল হয়ে গেছে এবং ড্রেস আরো চাচ্ছিল মানুষ। তখন আমি বুঝলাম যে আমার ড্রেসগুলা, আমার এই কনসেপ্টটা মানুষ নিয়েছে, পছন্দ করেছে। আর হচ্ছে ফতুয়াটাও দেখলাম যে একটা সস্তার মধ্যে সিম্পল, কিন্তু বেশ নিচ্ছে মানুষ। প্রায় হাফ সেল হয়ে গেল, মানে একটা মেলাতে এই হাফ সেল হওয়া কিন্তু অনেক বড় ব্যাপার। তো তখন আমি দেখলাম যে আমার যে খরচ ছিল সব উঠে আসলো, আরো ছিল প্রোডাক্ট। তো এরপরে আমার ফ্রেন্ডরা জানলো যে আমি আসলে কিছু প্রোডাক্ট করছি। ওরা প্রথম তো ওরা তখন আমাকে 2-4 দিন পরে ওদের করা বার্থডে কারো গিফট দেওয়ার অকেশন থাকলে আমাকে ফোন দেওয়া শুরু করলো, আচ্ছা তোর কাছে কি ওই ফতুয়া টতুয়া গুলা আছে কিনা, তাহলে নিতাম। তো দেখলাম মাসখানেকের মধ্যেই খুব সবাই চাওয়া চাই শুরু করলো। তখন আমার কাছে মনে হলো যে তাহলে এটা আমি সিরিয়াসলি করি আর কি। কি চ্যালেঞ্জ বা কি থ্রেড বা অপরচুনিটি বা কি স্ট্রেংথ তোমার, মানে বিজনেস, মানে এই যে বিজনেস চ্যালেঞ্জটা, আমাদের দেশে মেইন চ্যালেঞ্জ যদি বলতে চাই তাহলে হচ্ছে দুইটা জিনিস। একটা হচ্ছে ওয়ার্কার, ওয়ার্কারদেরকে নিয়ে কাজ করাটা খুব মানে চ্যালেঞ্জিং। যদি আমি নিজস্ব প্রোডাকশন করি, হ্যাঁ, আমি যদি বাইরের প্রোডাক্ট, অনেকে আছে সেলার যারা বিভিন্ন দেশের প্রোডাক্ট সেল করে, তাদেরকে আলাদা, কিন্তু যারা হচ্ছে উদ্যোক্তা, তারা কিন্তু নিজেরাই উদ্যোগ নিয়ে তৈরি করেন তার প্রোডাক্টটা। তো সেই ক্ষেত্রে এটার মেইন চ্যালেঞ্জটা, আমাদের দেশে যে শ্রমিক যারা কাজ করে, লেবার, তাদের কমিটমেন্ট হচ্ছে খুবই খারাপ। হ্যাঁ, আমি হয়তো আমার কাস্টমারের কাছে কমিটমেন্ট করছি, কিন্তু আমি কিন্তু ওর উপর নির্ভরশীল। ও আমাকে ওর কমিটমেন্টটা কখনোই ঠিক মতো রাখার চেষ্টা করে না। ওদেরকে খুবই সিস্টেমের মধ্যে ফেলে খুবই কড়াভাবে, খুবই লেগে থেকে কাজগুলা আদায় করতে হয়। হ্যাঁ, এটা টাইমের মধ্যে কাজগুলো শেষ করা একটা বড় চ্যালেঞ্জ ছিল। আর আমার স্ট্রেংথ, আমার কাছে মনে হতো যে আমার কোয়ালিটি প্রোডাক্টের, হ্যাঁ, আমি সবসময় সিম্পল জিনিস দিলেও আমি কোয়ালিটিটা, ফেব্রিক্স, তারপরে স্টিচিং কোয়ালিটি, এগুলো সবসময় ভালো দেওয়ার চেষ্টা করতাম, যেন হচ্ছে একটা কাস্টমার পরে আবার আমার কাছে আসে এবং আমি কনফিডেন্ট থাকতাম যে কেউ যদি একবার নেয় তাহলে সে পরে আসবে আবার। আচ্ছা, স্টার্ট করেছি তখন আমি খুব ভালো মতোই কোনো বাধা ফেস করি নাই। তখন আমার ফ্যামিলি থেকে কেউ কখনো বাধা দেয়নি, কেউ আমাকে ওরকম হেল্পও করেনি, কিন্তু কেউ আমাকে বাধাও দেয়নি যে ঠিক আছে তুমি করো। আমার কখনোই কোনো কিছুতে বাধা দেয়নি। কিন্তু হচ্ছে ওই যে প্রবলেমটা, যেটা যখন কাজ অনেক বেড়ে গেল, কাজ বেড়ে যাওয়ার পরে যে প্রবলেমটা হয়, দুইটা প্রবলেম হয় আমাদের এখানে। কাস্টমার যখন বারবার আসে, একই কাস্টমার, সে এক ধরনের ফ্যাসিলিটিস চেতে আরম্ভ করে, হ্যাঁ, যে আমি অনেক ড্রেস নিচ্ছি, আমাকে একটু কমিয়ে দেন বা আমাকে টাকাটা ডিউ রাখেন। এইটাই সবচেয়ে বড় প্রবলেম। এটা একটা বড় প্রবলেম, কারণ আমার টাকাটাকে রান করতে হয় বিজনেসে, আমার বিজনেসটাকে রান করতে আমার ওই আসল টাকাটা আবার রান করতে হয়। ওই ক্ষেত্রে হয় কি, আমার প্রফিট এবং আমার মেইন টাকাটা দুটাই
এঙ্গেজ হয়ে যায়, থেকে যায়, পড়ে থাকে, আমি ওটাকে কাজে লাগাতে পারছি না, আমার প্রোডাকশন তখন স্লো হয়ে যায়। এই যে মডেল হ্যাঁ, থাকে। আমার যেটা ছিল মানে আমি যেহেতু এখানে আমার একটা আমার উপর নিজের উপর প্রেশারটা বেশি ছিল, বিকজ আমি নিজেই হচ্ছে ডিজাইনার ছিলাম, আমি নিজেই মার্কেটিং এর দিকটাও আমি দেখতাম পুরাটাই, হ্যাঁ। আমি দেখতাম, এবং কাস্টমার ডিল করাটাও আমার উপরে ছিল। এটাই তোমার বিজনেস মডেল। এটা আমার একটা পলিসি ছিল, কিন্তু আর আমার যে ওয়ার্কাররা ওরা ওদেরকে আমি ডিজাইন বুঝিয়ে কাজ করাতাম, ওরা তৈরি করে দিত প্রোডাক্টটা, কিন্তু ওরা খুব একটা কাস্টমার ডিল করতে পারতো না বেশিরভাগই, এবং হচ্ছে সো আমার এটাকে আমি যেটা করতাম, আমি সবগুলো দিকই আমি দেখতাম, কিন্তু আমার কোনোটাই খুব যে একটা পেইন হতো তা না। পেইন হতে শুরু করলো যে যেটা প্রবলেম, যে কাস্টমার ডিউ রেখে যায়, এটা বিশাল Otherwise, প্রবলেম। হ্যাঁ, কিন্তু মানে রান করাটা আমার একটা তুমি system একাই এর মধ্যে, পুরা। হ্যাঁ, আমি একা রান করতে পারতাম, কিন্তু যখন বিজনেস বড় হয়ে যায় তখন আর একা সম্ভব না তো। তখন আমার হেল্পিং হ্যান্ড আসলে আছে তোমার? লেগেছে, হ্যাঁ আছে আমার helping hand? হেল্পিং হ্যান্ড। আমি একটা ছেলেকে নিয়েছিলাম, ও আমার সাথে মার্কেটিং, কাপড় চোপড়, তারপরে হচ্ছে একটু কাস্টমার ডিল করা, এগুলো সব আছে, তো কাপড় ডেলিভারির জন্য কুরিয়ার বুক করা, অনেক সব কাজ সে তো, কাজ, হ্যাঁ, করতে শুরু করেছিল আমার সাথে, করতো আর কি ছেলেটা। আমাদের দেশের মেইন স্ট্রাগলটা হচ্ছে যে অনেকের ফ্যামিলি থেকে স্ট্রাগল থাকে, যে ফ্যামিলি খুব নন কর্পোরেট করে, এটা একটা খুব বড় প্রেশার, তখন ওখানেও তাদেরকেও কন্ট্রোল করতে হয়, তাদের সাথে অ্যাডজাস্ট করতে হয়, তাদেরকে বুঝাতে হয়, অনেক আবার এদিকে বিজনেসও তাকে ইয়ে করতে হয়, দুদিকে। তো আমার স্ট্রাগলটা আসলে মেনলি ওইভাবে ছিল না, কিন্তু ছিল, আমাকে তো বাসা দেখতে হতো, বাসা দেখতে হচ্ছে। এট দ্য সেম টাইম আমাকে বাসার কাজটা কিন্তু করে না আসলে তখন প্রবলেম হতো, বাসার বাজার, খাওয়া দাওয়া, রান্না বান্না আমি সব না করলেও আমাকে একটা মেইন পরিচালনাটা আমাকে করতে হবে, হ্যাঁ। সো ওইটা যখনই করা হতো না তখন কিন্তু এটা একটা বাসা থেকে কমপ্লেইন শুনতে হ্যাঁ, হতো। হ্যাঁ, হ্যাঁ, যে সমস্যা। কমপ্লেইনটা কিন্তু একটা মেন্টাল স্ট্রেস, তখন কাজের মধ্যেও মন দিয়ে মন কাজ দেওয়া করা যায় না। যায় না, তো এইটা তখন সেই জন্য খুব কাজের প্রেশারের মধ্যেও তখন আরো ওভার অ্যাক্টিভ হইতে হতো, দুই দিক চারিদিকে ব্যালেন্স হ্যাঁ, করা। তখন আরো বেশি, তখন একটা সময় লিখে লিখে যে ভুলে যেতাম, হ্যাঁ, stress। ভুলে যাওয়া, এটা ভুলে যাওয়া, তখন হচ্ছে মানে দুইটাই ভুলে যাওয়া, তো তখন হচ্ছে ডায়েরি মেনটেন করে বাসার কাজটা একটা জায়গায় লিখে রাখা এবং ওইটার কাজটা এক জায়গায় লিখে রাখা, এর সাথে থাকে ওয়ার্কারদেরকে মেনটেন করা। হ্যাঁ, হয়তো খুব কাজের মধ্যে দেখা গেল একজন ওয়ার্কার একদিনে ছুটি নিয়ে আর আসলো না, আবার এরাও আমাদেরকে সামটাইমস ব্ল্যাকমেইল করে যে আপা আমার এখন অনেক টাকা দরকার, আমাকে কিছু টাকা মানে কাপড় ডেলিভারি দিব, কালকে একজনের বিয়ে, আজকে আমাকে ডেলিভারি দিতে হবে, সে সকালবেলায় বললো তার টাকা লাগবে, না সে কাজটা সে স্লো করে দিল। তো আমি মনে করি যে কোনো দেশের যে কোনো জায়গায় কাজ করতে গেলে প্রোডাকশনের জন্য একটু শিক্ষিত শ্রেণীর ভালো কোয়ালিটির ওয়ার্কার মানে লেবার দরকার, এডুকেটেড, হ্যাঁ, এবং এদের আসলে কিছু ট্রেনিংও দরকার। ট্রেনিং দেওয়া, এরকম কি ছোট ছোট ট্রেনিং আছে বাংলাদেশে? ওয়ার্কারদের জন্য আসলে তেমন কোনো ট্রেনিং আমাদের দেশে নাই, হ্যাঁ, ওয়ার্কারদের জন্য নাই। ওই একদম যারা ভিলেজ গ্রামে হয়তো যারা কাজ করে বিভিন্ন বড় বড় শোরুমের যারা, তাদেরকে যেমন ওরা খুব পুয়ার দেখে ওদেরকে যে কাজ দিয়ে আসে, এবং যে কাজ দিয়ে আসে ওদেরকে খুব অল্প টাকায় করে নেয়, এবং ওদেরকে বলে দেয় কোয়ালিটি এদিক ওদিক হলে তোমাকে এটা ফাইন করতে হবে, ফাইন দিতে হবে, এবং তাদের কোয়ালিটি কন্ট্রোলার থাকে, ফিয়ার ফ্যাক্টর, হ্যাঁ হ্যাঁ, তো তারা ওইভাবে করে কমে। কিন্তু আমরা যারা শহরে কাজ করি বা একটু কম মফস্বলের দিকে কাজ করি, তাদের পক্ষে ওয়ার্কারদেরকে অনেক স্যাটিসফাইড করে কাজগুলা করতে হয়, আদায় করতে। তুমি কতদিন ধরে তার বিজনেস করছো? 14 বছর হয় না, না তার থেকে বেশি? হ্যাঁ, এরকম 15 বছর হবে যে করছি। হ্যাঁ, ইনকামটা কি সবকিছু মিলাই অ্যাজ এ বিজনেস এন্টারপ্রেনার? এত লম্বা জার্নি পার হয়ে আসলে যারা অ্যাচিভ করতে পারে, অ্যাচিভমেন্ট আসলে খুব পজিটিভই, কারণ প্রত্যেকটা মানুষেরই, ছেলে হোক মেয়ে হোক, সবারই ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা খুবই জরুরি, মানে কারণ এটা হচ্ছে নিজের জন্য প্লাস সমাজের জন্য। তোমার তো নিজের লাইফে নিজের ফ্যামিলিতে তুমি ভূমিকা রাখতেই পারবা, প্লাস পুরো সমাজেই রাখতে পারবা, তো প্লাস তোমার মধ্যে অনেক ম্যাচুরিটি গ্রো করবে। তুমি একটা দিকে যখন সাকসেসফুল হয়ে যাবা, তুমি কিন্তু অনেক কিছু বুঝতে শিখে যাবা, তোমার কিন্তু ওয়ে অফ থিঙ্কিংটা চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার নিজের মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে, তোমার নিজের মধ্যে সাহস চলে আসবে, তুমি 10টা মানুষকে কোনো অন্যায় বা কোনো খারাপ কিছুতে চেঞ্জ করতে পারবা, যে ভয়েস রেজ করতে পারবা, যে বলতে পারবা, এবং তুমি যেহেতু এখান থেকে তোমার একটা
নিজস্ব কিছু ট্রেনিং হয়ে গেল, হ্যাঁ, অনেক দিক থেকে অনেক কিছু, ইভেন তখন বাসা সামলানোটাও খুব ইজি হয়ে যায়, এটা খুবই সুন্দর বলছো। হ্যাঁ, বাসা সামলানোটাও ইজি হয়ে যাবে, মানে ম্যানেজমেন্টটা খুব তোমার ভালো ম্যানেজার হয়ে যাবে, লাইফ ম্যানেজারও। ম্যানেজমেন্ট আর কি, যে বসে থেকেও অনেক কাজ করা যায় তখন, মানে একটা জায়গায় বসে থেকে ব্রেন ওয়ার্ক করে এখানে 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 Connection. এইভাবে কাজ করে এই জিনিসগুলা এই ইয়েগুলা চলে আসে, সব ক্যাপাসিটি আরো গ্রো করে। হ্যাঁ মানুষের। থ্যাংক ইউ আনন্দ আপু, থ্যাংক ইউ সো মাচ, এক্সিলেন্ট ইন্টারভিউ। মানে